আপনার এলাকার নানাবিধ সমস্যা, জনদুর্ভোগ, মাদক, চাঁদাবাজি এবং বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও বিনোদন নিয়ে কথা বলুন চ্যানেল এস এর আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এ প্রচারিত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এই অনুষ্ঠানে থাকছে আমাদের মৌলিক চাহিদাগুলো, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, আপনাদের সাথে তুলে ধরবো চ্যানেল এস এর পর্দায়। এখন দেখবেন ডিপিআরসি হাসপাতাল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি খোরশেদ আলম সীমান্ত আগামীর বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এসেছি রাজধানীর শ্যামলীর বিশেষায়িত হাসপাতাল ডিপিআরসি হাসপাতালে। অন্ধকার দূর করতে একটি ছোট্ট প্রদীপ যথেষ্ট, আর সেই প্রদীপ হয়ে কাজ করছে এই বিশেষায়িত স্বাস্থ্যসেবার হাসপাতালটি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আগামীর বাংলাদেশ। রাজীব সরকার পরিবারের সচ্ছলতার আশায় কিশোর বয়সে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, কিন্তু ভাগ্য সহায় ছিল না। সেখানে মেরুদণ্ডে এক অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার বদলে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। বিদেশের মাটিতে পঙ্গুত্ব বরণ করে নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন রাজীব। বড় বড় হাসপাতাল থেকে আশার বাণী পাওয়া যাচ্ছিল না। সবাই যখন ধরে নিয়েছিলেন তিনি আর কখনোই হাঁটতে পারবেন না, তখনই আলোর দিশা দেখায় ডিপিআরসি হাসপাতাল। রাজীবকে ভর্তি করা হয় রাজধানীর শ্যামলীর ডিপিআরসি হাসপাতালে। কোনো নতুন অস্ত্রোপচার নয়, বরং বিজ্ঞানসম্মত ফিজিওথেরাপি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় শুরু হয় তার সুস্থ হওয়ার সংগ্রাম। মাত্র কিছুদিনের চিকিৎসায় ঘটে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন। যে রাজীব বিছানা থেকে উঠতে পারতেন না, তিনি আজ নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। সঠিক চিকিৎসা আর সঠিক প্রতিষ্ঠান, এভাবেই রাজীবের মতো হাজারো মানুষের আস্থার ঠিকানা এখন ডিপিআরসি হাসপাতাল। আমার মেরুদণ্ডে টিবি হয়েছিল, তারপরে ওইটা ইনফেকশন হয়ে গেছিলো, যার জন্য অপারেশন করতে হয়েছে। অপারেশন করার আগেই কোমর থেকে পা পর্যন্ত অবশ ছিল, দাঁড়াতে পারতাম না, বিছানায় শোয়া অবস্থায় ছিলাম। তারপর সার্জারির পর 1 মাস ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পরে এই জায়গায় আমার এক আত্মীয়র মাধ্যমে সন্ধান পাইছি, ভালো চিকিৎসা হয়, তার জন্য এই জায়গায় আসছি। এখানে 1 মাস যাবত আসছি, এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চারপাশে নেতিবাচক খবরের ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই যে মুদ্রার ওপিঠেও এক বিশাল পৃথিবী রয়েছে। বিশেষ করে চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের ভয় আর সংশয় অনেক, কিন্তু সত্যিটা হলো হাজারো মানুষ প্রতিদিন আমাদের চিকিৎসকদের হাত ধরেই ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন। একটি সুস্থ জাতি গঠনে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই 2003 সালে স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের হাত ধরে রাজধানীর শ্যামলীতে যাত্রা শুরু করে ডিপিআরসি হাসপাতাল। মাত্র অল্প কয়েকজন কর্মী নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি আজ শত মানুষের এক বিশাল পরিবারে পরিণত হয়েছে। প্রায় 15,000 বর্গফুট আয়তনের এই সুপরিসর হাসপাতালে রয়েছে আধুনিক চিকিৎসার সব সুযোগ সুবিধা। নিচতলায় অভিজ্ঞ চিকিৎসকদের চেম্বার থেকে শুরু করে দ্বিতীয় তলায় সুসজ্জিত রিসেপশন ও ফার্মেসি, সবখানে রয়েছে শৃঙ্খলার ছাপ। রোগীদের সুবিধার্থে ভবনের প্রতিটি তলা সাজানো হয়েছে পরিকল্পিতভাবে, যেখানে তৃতীয় তলায় অত্যাধুনিক ল্যাবরেটরি এবং উপরের তলাগুলোতে রয়েছে উন্নত রেডিওলজি ও ইনডোর সেবা। ডিপিআরসি মূলত পরিচিত এর বিশেষায়িত চিকিৎসা সেবার জন্য। বাত ব্যথা, প্যারালাইসিস পুনর্বাসন কিংবা মেরুদণ্ডের জটিল সমস্যায় গত 2 দশক ধরে এই হাসপাতালটি সাধারণ মানুষের আস্থার প্রতীক। স্ট্রোক রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে অস্টিও আর্থাইটিস, স্লিপ ডিস্ক, হিপ জয়েন্ট সমস্যা, ফ্রোজেন শোল্ডার, সায়াটিকা, এভিএন, হাঁটু ক্ষয় ব্যথা, মাংসপেশি ব্যথা, আইবিএসের মতো রোগ এবং স্পোর্টস ইনজুরির মতো দীর্ঘমেয়াদী ব্যথা নিয়ন্ত্রণে এখানে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি। এছাড়া এখানে এইচ এবং মায়োপ্যাথির মতন বিরল স্নায়ু রোগ এবং একই ছাদের নিচে মিলছে মেডিসিন, কিডনি, কার্ডিওলজি, নিউরো ও গাইনি সহ চিকিৎসার প্রায় প্রতিটি শাখার বিশেষজ্ঞ পরামর্শ। নির্ভুল রোগ নির্ণয়ের জন্য রয়েছে ডিজিটাল এক্স-রে, ইসিজি ও প্যাথোলজি টেস্টের নিশ্চয়তা। ইনডোর এবং আউটডোর উভয় বিভাগেই নিরলস সেবা দিয়ে যাচ্ছেন দক্ষ নার্স ও কর্মীবৃন্দ। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ডিপিআরসি হাসপাতাল আজ কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয়, বরং সুস্থ ও ব্যথামুক্ত আগামীর স্বপ্ন সারথি। সিদ্ধান্ত নিয়েছি, ওয়াইফের সাথে কথা বললাম, কইতেছে কয়েক সাথে ভালো লোন যাই গেল। পরে আমরা আইলাম, আজকে 10 দিন হয়েছে, 20 দিনে ভর্তি লেগছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সুস্থ। হাসপাতালে আসার কারণ আমার পিঠে আর মাজায় ব্যথা। ফিজিওথেরাপি আমি অনেক জায়গায় করাইছি, তো তখন আর কি ভালো হয় নাই। এই স্যারের কথা আমি শুনছি, একটা ফিজিওথেরাপিস্ট মেয়ের কাছে শুনছি যে তুমি শফিউল্লাহ প্রধানের কাছে যাও, উনি ভালো ডাক্তার, এই জন্য এখানে আসা। আমি 100% স্যাটিসফাইড। এখানে আমাদের অনেক ফিমেল স্টাফ আছেন, এখানে কাজ করে একদম আমাদের মহিলাদের কাজে করার মতো পরিবেশ আছে এখানে।
আমরা বেশ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ম্যানেজমেন্ট লোক বলেন বা আমাদের অন্য মেল মানে বলেন স্টাফ বলেন সবার সাথে আমাদের খুব একটা পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক এবং বেশ নিরিবিলি পরিবেশে আমরা খুব ভালোভাবে কাজ করছি। এর আগেও অনেকগুলো হসপিটাল আমি কাজ করেছি। তো কাজ করতে গিয়ে এই হসপিটালের সবচেয়ে ব্যতিক্রমধর্মী যেটা আমার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণ অপারেশনবিহীন একটা চিকিৎসা হয়। আমরা এমন অনেক পেশেন্টকে পেয়েছি যে যারা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে এসেছেন, একদম নড়তে পারছেন না, বিছানা থেকে তার উঠার কোনো শক্তি নাই। সেই পেশেন্টকে আমরা কিছুদিন পরে দেখছি যে সে হাঁটতে পারছে, বাজার করছে, মানে সে সব কাজ করতে পারছে। কথা বলছি ডিপিআরসি হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, যার নিরলস পরিশ্রমে আজকে দাঁড়িয়ে আছে ডিপিআরসি হাসপাতাল। প্রথম কথা হচ্ছে আমরা ট্রাই করতেছি অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু এনশিওর যে আমরা কোয়ালিটি 100% এনশিওর করা। ধরেন যেহেতু চিকিৎসা ডিপিআরসি আমি চেয়ারম্যান বটে, কিন্তু আমাদের এখানে একটা টিম ওয়ার্ক কাজ করে। অ্যানাদার স্পেশালিস্ট আছে, ফিজিশিয়ানরা আছে, অন্যান্য স্পেশালিস্ট, বিভিন্ন টেকনোলজিস্ট আমরা একসাথে কাজ করি। তদ্রুপ আমাদের এখানেও ধরেন আমি আরও ঢাকা শহরে 10টা সেন্টার করলাম, বাট আমরা প্রোভাইড করতে পারলাম না। আপনি দেখবেন কিন্তু আনাচে কানাচে বহু ব্যাঙ্গাসাতার মতো সেন্টার গড়ে তুলছে যেখানে কোনো কোয়ালিটি নাই, কিছু নাই। তো এটা আসলে একটা মানুষের সাথে আপনি ধরেন ইহকালীন প্রতারণা এবং পরকালীন প্রতারণা। আমরা শুধু ইহকালীন, আমরা তো একজনকে বিশ্বাস করি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। তো ওই জায়গা থেকে আপনি মানে চাইলেই আমরা এই কাজটা করতে পারি না। সো বাট আমরা কিন্তু হয়তো বা দূর ভবিষ্যতে সেদিকে আমরা যদি আমাদের সব ডেভেলপ হয়, ম্যান পাওয়ার ডেভেলপ হয় এবং রাষ্ট্র আমাদেরকে হেল্প করে, সব মিলে। রাষ্ট্রের কাছে আপনার চাওয়া কি? এই যে আপনি যেটা বলছেন, যদি রাষ্ট্র আমাদেরকে কাজে হেল্প করে, প্রফেশনালিজমকে তারা ডেভেলপ করার চেষ্টা করে, এবং রাষ্ট্র তো আসলে কোনো একা কোনো কিছু না, একটা সমন্বয়। সবাই যদি চায় আমরা আরো ডিপিআরসি আরো অনেক সেন্টার তৈরি করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডিপিআরসি হাসপাতালের সেই সব মানুষের গল্প যারা পঙ্গুত্ব আর অসহ্য ব্যথার কাছে একসময় হার মানতে বসেছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের অক্লান্ত প্রচেষ্টা আর আধুনিক চিকিৎসার কল্যাণে আজ তারা ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন এবং কাজ করছেন অন্যান্য আরও 10টা মানুষের মতো। আজ আমরা যে চিত্র দেখলাম তা প্রমাণ করে নিষ্ঠা, সঠিক চিকিৎসা আর মমতায় আমাদের হাসপাতালগুলো বিশ্বমানের সেবা দিতে সক্ষম। ধনিয়ায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স মেলা নিয়ে আমাদের একটি প্রতিবেদন। বিজ্ঞান হলো সভ্যতার অগ্রগতির চালিকা শক্তি। বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে যত বেশি সমৃদ্ধ, সেই জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। তাই শিক্ষার্থীদের মাঝে বৈজ্ঞানিক মনন, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে রাজধানীর ধনিয়া ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ভবনে 17 মে বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলা 2026 আয়োজন করেছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটন ও শাহিদা হাসান দিনা। বিজ্ঞান মেলা শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি শিক্ষার্থীদের মেধা, কল্পনা ও দক্ষতা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। এখানে শিক্ষার্থীরা তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পায়। নতুন নতুন আবিষ্কার, প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণামূলক কাজের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিও গ্রহণ করে। এই মেলায় সমসাময়িক বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, পরিবেশ, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাদের পরিশ্রম, সৃজনশীলতা ও অনুসন্ধানী মন সত্যি প্রশংসার দাবিদার। বিজ্ঞান মেলার এই আয়োজনে ক্লাবের মডারেটর আরফিন আহমেদ বলেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শুধু ভালো শিক্ষার্থী হিসেবেই নয়, বরং স্ট্রং, ক্রিয়েটিভ, স্কিল, ইন্টেলিজেন্ট, পজিটিভ মাইন্ডেড এবং প্রবলেম সলভার মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান মেলা 2026 সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ মাসুদ হাসান লিটন। আসুন বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে আমরা গড়ে তুলি একটি জ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ। দর্শক মণ্ডলী, এখন দেখবেন মাতৃভূমি হার্ট কেয়ার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া কিংবা এন্ডোথেলিয়াল ডিসফাংশন। আধুনিক যান্ত্রিক জীবনে হৃদরোগ এখন এক নীরব ঘাতক। তবে হৃদরোগ মানেই কি বুক কেটে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস? চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অগ্রযাত্রায় এই চেনা ধারণা এখন অনেকটাই বদলে গেছে। রাজধানী ঢাকার নয়াপল্টন, বিজয়নগর
পানির ট্যাঙ্কির সাথে কালভার্ট রোডের রূপায়ণ টাওয়ারে অবস্থিত মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড কোনো প্রকার কাটাছেঁড়া কিংবা অপারেশন ছাড়াই হৃদরোগ নিরাময়ে প্রতিষ্ঠানটি দিচ্ছে সম্পূর্ণ ব্যথামুক্ত ও আধুনিক সমন্বিত চিকিৎসা। এই আধুনিক চিকিৎসার অন্যতম একটি পদ্ধতি হল প্রাকৃতিক বাইপাস বা ইইসিপি। বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত এই পদ্ধতিতে আধুনিক মেশিনের সাহায্যে 30 থেকে 40 ঘন্টার ট্রিটমেন্ট দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন এর ফলে হৃৎপিণ্ডের বন্ধ রক্তনালীর আশেপাশে থাকা অব্যবহৃত ও সুপ্ত রক্তনালীগুলো সচল হয়ে ওঠে। ফলে কোনো রকম সার্জারি ছাড়াই হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ স্বাভাবিক হয়ে যায়, যা রোগীকে দেয় এক নতুন জীবন। হৃৎপিণ্ডকে সুস্থ রাখার এই প্রয়াসে আরেকটি কার্যকরী সংযোজন জৈব রাসায়নিক শোধন প্রক্রিয়া বা আর্টারি ডিটক্সিফিকেশন। এটি মূলত একটি বিশেষ জৈব রাসায়নিক মিশ্রণ যা স্যালাইনের মাধ্যমে রক্তনালীতে প্রবেশ করানো হয়। বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে 20 থেকে 30টি ডোজে 50 থেকে 60 দিনের এই চিকিৎসায় ধমনীতে জমে থাকা ক্যালসিয়াম ও ক্ষতিকর হেভি মেটাল শরীর থেকে বের হয়ে যায়, আর ক্রমান্বয়ে কমে আসে ব্লকেজের আকার। আমি প্রবাসে থাকতাম আর কি, ওখানে আমার স্ট্রোক করছিলাম রোজার আগে। পরে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে আমি দেশে আসছি। খবর নিয়ে যেভাবে খবর নিয়ে এখানে আসছি, আসার পরে স্যারের ইঞ্জিওগ্রাম দেখাইলাম। জি, তো স্যারের সাথে পরামর্শ করার পর দেখাইছি, স্যারের ক্যাসেট দেখাইছি ইঞ্জিওগ্রামের। দেখানোর পরে স্যারে তো আমাকে বলছে আমার 20টা স্যালাইন লাগবে আর 35 ঘন্টা থেরাপি লাগবে। তো ইনশাল্লাহ আজকে নিয়ে আমি প্রায় 21টা থেরাপি দিছি, আমার 7টা স্যালাইন গেছে। তো আলহামদুলিল্লাহ, বাকি আল্লাহর হাতে, আপনাদের দোয়া, সবাই দোয়া করবেন। আছি, ভালো আছি আগের থেকে, না আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেডের এই কাটাছেঁড়াহীন আধুনিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি হৃদরোগীদের জন্য আজ সত্যিই এক নতুন আশার আলো। আমরা কেন অসুস্থ হব? মাতৃভূমি হার্ট কেয়ার এই কথা শেখায় কী করলে আমরা অসুস্থ হব না, আর কী করলে যে অসুখটা হয়েছে তাকে আমরা কমাইতে পারবো, রিভার্সাল করতে পারবো। যদি এই দুটি পর্যায়ে অতিক্রম করে গিয়ে থাকেন কেউ, তবে তাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার জন্য কর্মকাণ্ড মাতৃভূমি হার্ট কেয়ার পরিচালনা করছে। সেখানে রয়েছে কী কী? সেখানে একটা কাউন্সিলিং আছে, সেখানে খাদ্য ব্যবস্থাপনা আছে, সেখানে ইয়োগা মেডিটেশন আছে, অথবা সেখানে ইসিপি ও বিসিটি নামক দুইটি চিকিৎসা পদ্ধতি আছে, যা হৃদরোগের জন্য সর্বশেষ প্রযুক্তি আমি বলবো। সুতরাং আমরা যদি এই পদ্ধতিতে জীবনযাপন করি, যার হয় না তার হবে না, যার হয়েছে তাটা কমে যাবে, যার কমার পর্যায়ে নেই তারটা চিকিৎসা করে সুস্থ করা যাবে। তবে কারো কোনো কাটাছেঁড়ার দরকার হয় না, কারো রিং পরাইতে হয় না, বাইপাস অপারেশন করতে হয় না। এছাড়াই একটা হার্টের রোগী ভালো হয়ে যাবে। শুধু হার্টের রোগী নয়, যাদের নাকি অন্যান্য অসুখ আছে, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে আছে, কিংবা লিভার ফ্যাটি ইনফিল্ট্রেশন অফ দ্য লিভার আছে, তাদেরকেও আমরা অ্যাড্রেস করি যাতে করে এগুলি হ্রাস পায় এবং যথেষ্ট রোগীরা আমাদের পরামর্শ এবং ওষুধের মাধ্যমে এইসব জটিল অবস্থা থেকে উত্তরণ ঘটেছেন, তারা সুস্থ আছেন, ভালো আছেন। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে কথা বলেছেন রাজনীতিবিদ জসিমউদ্দিন। বাংলাদেশের রাজনীতি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা, অন্যদিকে 2024 সালের ছাত্র আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এই রাজনৈতিক সংঘর্ষের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের বিতাড়িত করা হয়। অনেকে ক্যাম্পাসে ফিরতে পারেনি। মব সহিংসতা, রাজনৈতিক প্রতিশোধ এবং সংগঠন নিষিদ্ধের ফলে 1.5 লক্ষেরও বেশি শিক্ষার্থী আজ শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন। এটি শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি মানবিক বিপর্যয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক হল নিয়ন্ত্রণ মানেই রাজনৈতিক নিয়ন্ত্রণ। মফস্বলের গরিব, মধ্যবিত্ত, কৃষক পরিবারের সন্তানরা ঢাকায় বাসা ভাড়া নিয়ে পড়াশোনা করার সামর্থ্য রাখে না।
তাদের একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয়ের হল, আর সেই হলের কক্ষ পেতে হলে তাদের যোগ দিতে হয় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিল মিটিংয়ে। এটাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবতা। গত 17 বছর ধরে অনেক শিক্ষার্থী আদর্শের কারণে নয়, বরং মাথা গোজার ঠাঁই পাওয়ার জন্য ছাত্রলীগ করেছে। আজ আবার সরকার বদলেছে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ বদলেছে, কিন্তু বাস্তবতা বদলায়নি। আজ সাধারণ শিক্ষার্থীরা অন্য ছাত্র সংগঠনের মিছিলে অংশ নিচ্ছে একই কারণে: আবাসন, নিরাপত্তা, টিকে থাকা। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যি আদর্শের লড়াই, নাকি ক্ষমতা আর দখলদারিত্বের চক্র? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। শিক্ষার্থীদের চিন্তা, গবেষণা এবং স্বাধীন মত প্রকাশের সুযোগ দিতে হবে। কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। অপরাধ করলে আইনের বিচার হোক, কিন্তু গণহারে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। কারণ শেষ পর্যন্ত একজন গরিব বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো তাদের সন্তান উচ্চশিক্ষা নিয়ে একদিন পরিবারের হাল ধরবে। বাংলাদেশকে ঘৃণার নয়, ভালোবাসার রাজনীতি ফিরিয়ে আনতে হবে। দর্শক মণ্ডলী, এখন দেখবেন বুলবুল ললিতকলা একাডেমির ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মনির বিশেষ প্রতিবেদন। নৃত্যশিল্পী আমিরুল ইসলাম মনি। খুলনায় জন্মগ্রহণকারী আমিরুল ইসলাম মনি ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহী ছিলেন এবং বোনদের অনুপ্রেরণায় তার নৃত্যচর্চা শুরু হয়। তার প্রথম নৃত্য শিক্ষক ছিলেন গুরু রাশেদউদ্দিন তালুকদার। বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি খুলনা থেকে ঢাকায় আসেন এবং 1983 সালে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফা থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন আমার ঢাকাতেই শুরু হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। আমি বুলবুল ললিতকলা একাডেমিতে 4 বছরের কোর্স করে 5 বছরের মাথায় সার্টিফিকেট পরীক্ষা দেই এবং তারপরের থেকেই আমি বুলবুল ললিতকলা একাডেমির নৃত্য শিক্ষক হিসেবে নিযুক্ত হই। তিনি শুধু দেশেই নয়, ইংল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল এবং ভারতের বিভিন্ন মঞ্চে নৃত্যশিল্পী ও পরিচালক হিসেবে অংশ নিয়ে দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন। তিনি বিটিভির একজন তালিকাভুক্ত শিল্পী এবং বাদশাহ ও ট্র্যাপ সহ দেশি বিদেশি বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। আমি এ যাবৎ বহু কাজ করেছি। আমি মিতরের প্রেসিডেন্ট আসলে তার জন্য অনুষ্ঠান হয়েছিল বঙ্গভবনে। সেখানে 150-200 স্টুডেন্ট নিয়ে আমার নাচ করিয়েছিলাম। সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য লন্ডন, ল্যাটিন আমেরিকা, ভুটান, বার্মা, ইন্ডিয়া, অল ইন্ডিয়া। নৃত্যশিল্পী আমিরুল ইসলাম মনির সাক্ষাৎকারের প্রেক্ষাপটে আগামী বাংলাদেশের সংস্কৃতি উন্নয়নে সরকারের কাছে তার পরোক্ষ পরামর্শ ও প্রত্যাশা হলো, আমাদের নাচের যে প্রতিবন্ধকতা আছে সেটা দূর করা যাবে সরকারের মাধ্যমে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আমাদের সংস্কৃতির উন্নতি হবে। বর্তমান সরকার সাংস্কৃতিক বান্ধব সরকার মনে হচ্ছে। সে সংস্কৃতিকে মানে আলাদা চোখে দেখছেন এবং এর মর্যাদা দিচ্ছে। তার সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা পেলেই আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে যাবে। দর্শক মণ্ডলী, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামীর অনুষ্ঠানে আবার ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।